অধ্যায় ৩২ মিউজিক ম্যান দ্য সাউন্ড ট্র্যাক অব হিজ লাইফ। তার আইপড বিপ্লব হওয়ার পর একটা প্রশ্নের ভেতর অনেকগুলো উত্তর খুঁজে পাওয়া যেত। প্রশ্নটা হলো, তোমার কি আইপড আছে? এই প্রশ্নের জন্ম ২০০৫ সালে নিউ ইয়র্ক টাইমসে এলিজাবেথ বুমিলারের একটা লেখার মধ্যে দিয়ে। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে প্রশ্ন করা হয়েছিল তার আইপডে কি কি গান আছে। এলিজাবেথ রিপোর্ট লিখল, বুশের আইপড দেশীয় শিল্পীদের গানে ভরা। আইপডটাতে ভ্যান মরিসনের অনেকগুলো গান আছে, যার মধ্যে মরিসনের ব্রাউন আইড গার্ল বুশের অন্যতম পছন্দের গান। এছাড়া জন ফোগার্টি তার প্লেলিস্টে জায়গা পেয়েছে। বোঝাই যাচ্ছে জনের সেন্টারফিল্ড গানটাও ভীষণ প্রিয়। লেখার পর এলিজাবেথ রিপোর্টটা রোলিং স্টোনের কাছে এডিটর জে লেভিকে দেখতে দিল। জে লেভি পড়ার পর মন্তব্য করলো, দেখা যাচ্ছে বুশের প্রিয় শিল্পীরা কেউ তাকে পছন্দ করে না। এরপর দ্য পারফেক্ট থিংয়ে জে লেভি লিখেছিল, কারো সম্পর্কে যদি জানতে চাও তাহলে যেটা করতে হবে, কষ্ট করে তার আইপডটা নিতে হবে, প্লে লিস্টে গিয়ে একটা ঘাটাঘাটি করতে হবে। ব্যাস, তুমি এখন জানো সে কি গান পছন্দ করে, তার মানে তুমি এখন জানো সে আসলে কেমন। অন্যের রহস্য উন্মোচিত। তাই একদিন যখন আমরা বসার ঘরে বসে গান শুনছিলাম, স্টিভের পছন্দের লিস্টটা দেখতে চাইলাম। ও দেখালো ওর প্লেলিস্টে যে ডিলান থাকবেই, তাতে অবাক হওয়ার কি আছে। ডিলানের বুটলেগ সিরিজের ৬টা ভলিউম ছাড়াও আরো ১৫টা অ্যালবাম। ডিলানের প্রথম অ্যালবাম বব ডিলান ১৯৬২ থেকে শুরু করে ওহ মের ১৯৮৯ পর্যন্ত। স্টিভের মতে ১৯৭৫ সালে রিলিজ হওয়া ব্লাড অন দ্য ট্র্যাকস অ্যালবামের পর ডিলানের গানগুলোতে আগের সেই সাদার থাকেনি। এই নিয়ে অ্যান্ডি হার্সফেল্ড সহ অনেকের সাথে ওর তর্কাতর্কিও হয়েছে অনেক। তবে একটা কথা বলার দরকার, ১৯৮৫ সালে অ্যাপল থেকে যখন ওকে সরিয়ে দেওয়া হয়েছিল, ওই সময় ডিলানের সদ্যমুক্ত অ্যালবামটারও ফেভারিট লিস্টে পাওয়া যায়নি। অ্যালবামটা স্টিভকে গিফটও করেছিল অ্যান্ডি হার্সফেল্ড। বিটলস স্টিভের আইপডে বেশ বড় একটা অংশ দখল করে আছে। সেখানে বিটলসের অ্যালবাম আছে ৭টা, রোলিং স্টোনের অ্যালবাম আছে ৬টা। এছাড়া অন্যান্য শিল্পীদের মাত্র ২-৩টা করে গান আছে। তার মধ্যে এক সময়কার গার্লফ্রেন্ড জোয়ান বিজের বেশ কয়েকটা আছে। জোয়ানের লাভ ইজ জাস্ট এ 4 লেটার ওয়ার্ড গানের দুটো ভার্সনই দেখা গেল। এছাড়া অন্যান্য ব্যান্ড আর শিল্পীদের মধ্যে ছিল অ্যারেথা, বিবি কিং, বাডি হোলি, বাফেলো স্প্রিংফিল্ড, ডন ম্যাকলিন, ডোনোভান, ডেনিস জপলিন, জেফারসন, জিমি, জনি ক্যাশ সহ আরো অনেকে। সমসাময়িক যাদের গান পাওয়া গেল তারা হলো এলিমিন কিজ, ব্ল্যাক আইড পিস, ডিডো, গ্রিন ডে, জন মেয়ারসিল, টকি হেড ইত্যাদি। অনেক বছর পরেও স্টিভের পছন্দের গানের তালিকায় কোনো পরিবর্তন হয়নি। ২০১১ সালের মার্চে আবার একদিন স্টিভের বসার ঘরে বসে আছি। আইপড ২ কেবল বাজার এসেছে। স্টিভ বসে বসে ওর পছন্দের গানগুলো নতুন আইপডে নিচ্ছিল। স্মৃতির দংশনে দংশিত হয়েই বোধহয় ও গান শুনতে শুরু করলো। প্রথমে ডিলান আর বিটলসের জনপ্রিয় গানগুলো দিয়ে শুরু হলো। তারপর এটা ওটা ঘাটতে ঘাটতে লাফ দিয়ে চলে গেল ৬০-এর দশকে। ডোনোভানের ক্যাচ দ্য উইন্ড গানটা ছেড়ে দিল। আমি তাকিয়ে আছি দেখে জিজ্ঞাসা করলো, ডোনোভান আসলেই ভালো কিছু গান দিয়েছে। একটু পরে আমি জিজ্ঞাসা করলাম, ছোটবেলার কোনো গান এখনো ভালো লাগে? আইপডের প্লেলিস্টটা একটু ঘেটে ও গ্রেটফুল ডেডের আঙ্কেল জনস ব্যান্ড ছেড়ে দিল। তারপর গানের কথা বিড়বিড় করতে করতে মাথা দোলাতে লাগলো। তারপর একটু থেমে বলল, জনি মিচেল প্রথম একটা মেয়ে বাচ্চার মা হয়। বাচ্চাটাকে সে দত্তক দিয়েছিল। এই গানটা সেই মেয়েটার জন্য। বলতে বলতে লিটল গ্রিন গানটা ছেড়ে দিল ও। দুঃখী দুঃখী মিউজিকের সাথে চুপচাপ বসে দুজন গানটা শুনছিলাম। শুনতে শুনতে একটা প্রশ্ন আসলো আমার মাথায়, আচ্ছা স্টিভ, তুমি কি এখনো তোমার অ্যাডপশনের ব্যাপারে ভাবো? ও বলল, না, খুব একটা না। এরপর উঠল বয়সের কথা। স্টিভ জনি মিচেলের গ্রেটেস্ট হিট ছেড়ে দিল। মানুষ বড় হয়, বুদ্ধি বাড়ে, এই নিয়ে গান। গান শোনা শেষ হলে আমি একটা গতানুগতিক প্রশ্ন জিজ্ঞাসা করলাম, বিটলস না রোলিং স্টোন? স্টিভ উত্তর দিল, বিটলস। তবে বিটলস আর ডিলানের মধ্যে একটাকে নিতে বললে উত্তর দেয়া কঠিন হতো। কেউ হয়তো রোলিং স্টোনের জায়গা নিতে পারবে, কিন্তু কেউ কোনোদিন ডিলান বা বিটলসের জায়গা নিতে পারবে না। বব ডিলান। পুরো দুনিয়ায় বব ডিলানই একমাত্র মানুষ যার সামনে স্টিভ একেবারে সুবোধ বালকের মতো ভদ্রভাবে বসে থাকত। ২০০৮ সালের অক্টোবরে ক্যান্সারের সার্জারি হওয়ার পর স্টিভ খানিকটা সুস্থ হয়ে উঠেছে। এমন সময় ডিলানের ডাক পেল।
ডিলান মোটেও মিশুক ধরনের মানুষ নয়। স্টিভের বন্ধু স্থানীয় কেউ নয়। তারপরেও স্টিভকে সে নিজের হোটেলে ডাকলো। স্টিভ বলেছে, হোটেল রুমের বাইরে বসে আমরা প্রায় ঘন্টা 2 গল্প করলাম। ডিলান আমার হিরোদের একজন। আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম। আমি ভেবেছিলাম ডিলান হয়তো আমার সেই সুপার হিরো ডিলান নেই, বুড়িয়ে গেছে। কিন্তু দেখা হওয়ার পর ধারণাই পাল্টে গেল। মনের দিক থেকে এখনো ডিলান আমার সেই পুরাতন হিরোই আছে। নিজের সম্পর্কে, নিজের গান সম্পর্কে অনেক গল্প হলো। ডিলান বলল, আমি জানি না গানগুলো কিভাবে যেন আমার মধ্যে দিয়ে বেরিয়ে আসতো। এরকম না যে আমি সেগুলো কম্পোজ করতাম। ব্যাপারটা এরকম, কেউ যেন আমাকে দিয়ে কম্পোজ করে নিচ্ছে। এখন আর ওরকম হয় না। ওভাবে আর লিখতে পারি না আমি। তারপর একটু থেকে স্মিত হয়ে বলল, কিন্তু আমি সেগুলো এখনো তো গাইতে পারি, লিখতে পারি না। তো কি হয়েছে? আরো অনেক কথা হলো। দিনটা আমার জীবনের স্মরণীয় দিনগুলোর একটা। এর পরের দেখাটাও একটা কনসার্টের আগে। স্টিভকে ডেকে ডিলান জিজ্ঞাসা করলো, তোমার প্রিয় গান কোনটা? স্টিভ বলল, ওয়ান টু মেনি মর্নিংস। সে রাতে ডিলান গানটা গাইলো স্টিভের জন্য। এর কয়েক মাস পর স্টিভের মাথায় একটা আইডিয়া আসলো। আইডিয়াল স্টোরে বব ডিলানের এ যাবৎকালের সব গান নিয়ে একটা প্যাকেজ বানিয়ে বিক্রি করা যায়। দাম ঠিক করলো $199। মানে ডিলানের 700 বেশি গান মাত্র $199। কিন্তু স্টিভের চেষ্টায় বাদ সাধলো সনি মিউজিকের অ্যান্ডি ল্যাক। ল্যাক বলেছিল, বব আমাদের জাতীয় সম্পদ, আর এই দামে তার সব কাজ বিক্রি করে স্টিভ তাকে পণ্য বানানোর পায়তারা করছে। এবার স্টিভ সরাসরি ডিলানের সাথে কথা বলতে চাইলো, কিন্তু এসব ব্যাপারে কখনোই ডিলান হ্যান্ডেল করে না। তো স্টিভ ডিলানের এজেন্ট জেফ রোসেনের সাথে কথা বলতে চাইলো, কিন্তু ল্যাক স্টিভের আগেই কথা দিয়ে টাকা নিয়ে জেফ রোসেনের ব্রেন ওয়াশ করে ফেলেছে। কিন্তু 2006-এর দিকে ল্যাক সনি থেকে বের হয়ে গেল। স্টিভ আবার আলোচনা শুরু করলো। এবার কাজ হলো। স্টিভ ডিলানের 772টা গান নিয়ে $199 একটা প্যাকেজ বানালো। সাথে ডিলানের নতুন অ্যালবাম মডার্ন টাইমস ফ্রি। আনুষ্ঠানিক ঘোষণার সময় স্টিভ বলল, বব ডিলান আমাদের যুগের সবচেয়ে বড় কবি ও গায়কদের মধ্যে একজন। অনেক ছোটবেলা থেকেই সে আমার পার্সোনাল হিরো। আর চুক্তি অনুযায়ী বব ডিলানকে নিয়ে আইপডের একটা বিজ্ঞাপন তৈরি করা হলো। এই সময় বড় বড় শিল্পীদের একটা বিজ্ঞাপনে আনা বিরাট খরচ সাপেক্ষ ব্যাপার। কিন্তু 2006-এ এসে ব্যাপারটা এমন দাঁড়ালো, হার্টথ্রব সেলিব্রিটিরা অ্যাপেলের বিজ্ঞাপনে হাজির হতে পারলে কৃতার্থ হয়। ফলে অ্যাপেলের হাতে বিজ্ঞাপন বানানোর জন্য যথেষ্ট সেলিব্রিটি ছিল। কেউ কেউ ডিলানকে নিয়ে সন্দেহ প্রকাশ করলো, সে হয়তো এখন আর আগের মতো আবেদন তৈরি করতে পারবে না। কিন্তু ডিলানকে পেয়ে কারো কথা কানে তুলল না স্টিভ। বিজ্ঞাপনের পরিচালক উড়ে আসলো কুপারটিনোতে। তারপর সবাই মিলে বিজ্ঞাপনের গান হিসেবে সামডে বেবি গানটা ঠিক করলো। লি প্রথমে যে বিজ্ঞাপনটা তৈরি করলো সেটা দেখার পর বিরক্ত লাগলো স্টিভের। যতটা অন্যরকম দরকার ততটা অন্যরকম হয়নি বিজ্ঞাপনটা। এরপর হালকা ব্যাকলেটে কাউবয় হ্যাট পরা ডিলানকে টুলে বসিয়ে নতুন করে বিজ্ঞাপন তৈরি করা হলো। সাথে অ্যাডে দেখানো হলো এক লাস্ট সময়ে আইপডে ডিলানের গান শুনছে আর নাচছে। বিজ্ঞাপনটা আইপডের মার্কেটে বেশ ভালো প্রভাব ফেললো। শুধু তাই না, তরুণ শ্রোতাদের কাছে ডিলানকে আবার নতুন করে জনপ্রিয় করে তুললো। তার নতুন অ্যালবাম বিলবোর্ডের চার্টে 1 সপ্তাহ জুড়ে 1 নম্বরে থাকলো 1976-এ। এরপর অ্যাপেলের কল্যাণে ডিলান জ্বরে আবার আক্রান্ত পৃথিবীবাসী। এভাবেই লেখা হলো অফ মব ম্যাগাজিনে। দি বিটলস। বিটলসের গানের প্রতি স্টিভের দুর্বলতার কথা আগেই বলেছি, কিন্তু কিছু কিছু গান স্টিভকে একটু অন্যরকম শিক্ষা দিয়েছে। স্ট্রবেরি ফিল্ডস ফরএভার গানটার কথা বারবার বলেছে স্টিভ। ও বলেছে, গান সত্যিই জটিল ধরনের, তবে তার চেয়ে জটিল গানটা বানানোর প্রক্রিয়া। লেনন সবসময় বিটলসদের মধ্যে আমার সবচেয়ে প্রিয়। গানটা কয়েক মাস ধরে তৈরি করেছে ওরা। গান চলতে চলতে কথা বলছিল, সুরের একটা বাঁক নির্দেশ করে ও বলল, এই যে বাঁকটা নিল, এই কথাই বলি, প্রথমে বাঁকটা এত সুন্দর হয়নি। আবার শুরু করেছে ওরা। এরকম অনেকবার চেষ্টা করে মনের মতো হওয়ার পরই থেমেছে। আমরা অ্যাপেলেও ঠিক এই কাজটাই করি। ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত দেই না যতক্ষণ না মনের মতো হয়। ফাইনাল মডেল বেছে নেওয়ার আগে কতগুলো মডেল যে আমরা বানাই তার কোনো হিসাব নেই। তারপর বাটন, ফাংশন সবকিছু একেবারে পারফেক্ট না হওয়া পর্যন্ত কাজ চলতেই থাকে। আর গানটা বানানোর প্রক্রিয়া আমাকে সবসময়ই এইসব কাজ করার অনুপ্রেরণা যোগায়। আইটিউন্স স্টোরে বিটলসের গান না থাকায় সবসময় একটু একটু খারাপ লাগতো স্টিভের। না থাকার কারণ, বিটলসের বিজনেস হোল্ডিং কোম্পানি
অ্যাপেল ক্রপস এর সাথে অ্যাপেল কম্পিউটারের নাম নিয়ে দ্বন্দ্বের শুরু 1978 সালে। অ্যাপেল কম্পিউটার যাত্রা শুরু করার পর থেকেই আইনগতভাবে অ্যাপেল ক্রপস অ্যাপেল কম্পিউটার্স এর ঝামেলা মিটল 3 বছর পর। অ্যাপেল ক্রপসকে $80,000 দিয়ে অ্যাপেল কম্পিউটার্স সমঝোতা করলো। সমঝোতা অনুযায়ী অ্যাপেল কম্পিউটার্স মিউজিক নিয়ে ব্যবসা করতে পারবে না, আর অ্যাপেল ক্রপস কম্পিউটার সংশ্লিষ্ট কিছু নিয়ে ব্যবসা করতে পারবে না। অ্যাপেল ক্রপস তাদের কথা রেখেছে, কিন্তু 1991 সালে ম্যাকিন্টশে মিউজিক ফাইল নিয়ে কাজ করার সিস্টেম আসার পর অ্যাপেল ক্রপস আবার আপত্তি শুরু করলো। আবার 2003 সালে আইটিউন স্টোর আসার পর ঝামেলা আরও বাড়তে থাকলো। 2007 সালে অ্যাপেল ক্রপসকে আবার $500 মিলিয়ন দিয়ে অ্যাপেল কম্পিউটার অ্যাপেল নামের সত্ত্ব কিনে নিল। কিন্তু এত সবের পরও আইটিউন স্টোরে বিটলসকে আনা গেল না, কারণ বিটলসের সব গানের সত্ত্ব ও মিউজিকের, আর বিটলসের ডিজিটাল গান নিয়ে মার্কেটিং এর কাজে বিটলস আর মিউজিকের দ্বন্দ্ব চলছিল। এই নিয়ে স্টিভ বলছে, বিটলস আর ইএমআই এর সম্পর্কটা ঠিক অনেকদিন আগে বিয়ে করা দম্পতির মতো, দুজন দুজনকে দুই চোখে দেখতে পারে না, আবার ডিভোর্সও নিতে পারে না। বোনো বোনো ইউটিউব ব্যান্ডের লিড সিঙ্গার, সব সময় অ্যাপেলের কাজ করবে বিরাট ভক্ত। বোনোর ধারণা, ডাবলিন বেস্ট ব্যান্ডের মধ্যে তার ব্যান্ড এখনো সেরা। 2004 সালে ব্যান্ড একটা নতুন অ্যালবাম নিয়ে আসলো শ্রোতাদের মধ্যে নতুন করে সাড়া জাগানোর জন্য। নতুন অ্যালবামের একটা গানকে ব্যান্ডের লিড গিটারিস্ট মাদার অফ রক টিউনস বলে ঘোষণা করলো। বোনোর মনে হলো বিভিন্ন ডিজিটাল মিডিয়া গান প্রচার করে অ্যালবাম প্রমোট করার চেয়ে আইপডের একটা বিজ্ঞাপন করলে প্রমোশনের কাজটা বেশি ভালো হবে। এত বছর ধরে ইউটিউব ব্যান্ড বিজ্ঞাপনের কোনো অফারেই সাড়া দেয়নি। এই অফারটাও ছিল, কিন্তু ইউটিউব বিজ্ঞাপনে নিজেদের জড়াতে চায়নি। কিন্তু আইপডের বিজ্ঞাপন করার জন্য বোনো নিজে স্টিভের সাথে যোগাযোগ করলো, তাও আবার ফ্রিতে। অন্য যে কোনো কোম্পানি ইউটিউব ব্যান্ডকে বিজ্ঞাপনের জন্য পেলে নাচানাচি শুরু করে দিত, কিন্তু স্টিভ যেন একটু পিছিয়ে গেল, কারণ বিখ্যাত কাউকে দিয়ে বিজ্ঞাপন করায় না অ্যাপেল। ডিলানকে নিয়ে বিজ্ঞাপন তখনও বানানো হয়নি। অনেকবার আলাপ আলোচনা হলো, ইউটিউব আইপডের নিজস্ব একটা এডিশন চায়, যার রং কালো হলেই তাদের জন্য ভালো। কিন্তু রঙের ব্যাপারে স্টিভ সবসময় একটু বেশি খুঁতখুঁতে। শেষ পর্যন্ত নিমরাজি হলো স্টিভ। চুক্তি অনুযায়ী অ্যাপেল ইউটিউব ব্যান্ডকে আইপডের প্রমোশনের জন্য কাজে লাগাতে পারবে। নিজেদের বিলবোর্ড থেকে শুরু করে আইটিউন্সের হোম পেজ পর্যন্ত যত জায়গা ইচ্ছা ইউটিউব ব্যান্ডকে ব্যবহার করতে পারবে। এর জন্য ব্যান্ডকে কোনো রকম টাকা পয়সাও দিতে হবে না, শুধু আইপডের ইউটিউব ভার্সনের বিক্রির উপর কিছুটা রয়্যালিটি দিতে হবে। স্টিভ পুরো ব্যাপারটা খুব একটা পছন্দ করতে পারছিল না। ইউটিউব ব্যান্ড বিজ্ঞাপনের শুটিং এর জন্য যখন লন্ডন পৌঁছে গেছে, তখন ও অ্যাপেলের অ্যাড এজেন্সির জেমস ভিনটেসকে ফোন দিয়ে বলল, ইউটিউবকে নিয়ে বিজ্ঞাপনের কাজটা শুরু করার দরকার নেই, আমি খুব একটা স্বস্তি পাচ্ছি না, আর রয়্যালিটি কত হবে না হবে সেই ব্যাপারেও তো কোনো কথা হয়নি। আমার মনে হয় আমাদের এ নিয়ে কাজ না করাই ভালো। কিন্তু ভিনসেন্ট নিজেও ইউটিউব ব্যান্ডের ভক্ত। সে জানতো বিজ্ঞাপনটা হলে ইউটিউব অ্যাপেল দুই পক্ষেরই লাভ হবে। সে বোনোর সাথে সরাসরি এ ব্যাপারে কথা বলতে চাইলো। এদিকে ভিনসেন্টও দোটানায় ছিল। ব্যান্ডের কেউই কখনো বিজ্ঞাপন করে টাকা কামাতে চায়নি। বোনোর সাথে ভিনসেন্ট দেখা করতে গেলে বোনো বলেছিল, ফ্যানরাই আমাদের সব, টাকার জন্য আমরা কখনোই বিজ্ঞাপনের জগতে ঢুকতে চাইনি। এখন বিজ্ঞাপনটা করতে এসে আমাদের সবার মনে হচ্ছে আমরা নিজেদের সাথে, আমাদের ফ্যানদের সাথে প্রতারণা করছি। তাই মনে হয় কাজটা না করলেই ভালো হবে। ভিনসেন্ট তখনই ফোন করলো জনি আইভকে, সবকিছু বুঝিয়ে বলল। জনিও ইউটিউব এর বিরাট ফ্যান, সেও চাচ্ছিল অ্যাপেল আর ইউটিউব একসাথে কাজ করুক। তাছাড়া জনির সাথে বোনোর খুব ভালো বন্ধুত্ব ছিল। জনি কালো আইপডের একটা ডিজাইন রেডি করে স্টিভকে দেখালো। এবার স্টিভ রাজি হলো। রয়্যালিটি নিয়ে বিস্তারিত কথাবার্তা হলো, বিজ্ঞাপনও হলো। তরুণরা বিজ্ঞাপনটা পছন্দও করলো। অ্যালবাম রিলিজ হওয়ার প্রথম সপ্তাহেই 8,40,000 অ্যালবাম বিক্রি হয়ে গেল। অ্যালবাম রিলিজের পর বোনো প্রেস মিডিয়ায় বলল, আমরা কোনো রকম টাকা পয়সা ছাড়াই বিজ্ঞাপনটা করেছি, কারণ এতে অ্যাপেল ইউটিউব দুপক্ষই অনেক দিক থেকে লাভবান হবে। সত্যি বিজ্ঞাপনটার ফলে ইউজারদের কাছে অ্যাপেলের ইমেজ যেমন বেড়ে গিয়েছিল, ইউটিউব ব্যান্ডও তরুণ শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিল। এরপর 2006 সালে বোনোর রেড ক্যাম্পেইন এর সময় অ্যাপেলের সাথে আরেকটা চুক্তি হয় ইউটিউব ব্যান্ডের। এই ক্যাম্পেইনে পাওয়া অর্থ আফ্রিকার এইডস সমস্যা সমাধানে কাজে লাগানো হয়। স্টিভ একটু অন্যরকম মানুষ, আর এটাই বোধহয় আমাদের ভালো বন্ধুত্বের অন্যতম কারণ, বলেছে বোনো। স্টিভ মাঝে মাঝেই বউ নিয়ে বোনোর বাড়িতে যেত। বোনোর স্ত্রী, ছেলেমেয়ে সবার সাথেই জবসের পরিবারের হৃদ্যতা ছিল, কিন্তু তারপরেও স্টিভ ব্যবসার ব্যাপারে সবসময় কাঠখোট্টা ধরনের মানুষ, আর এটা অ্যাপেল আর ইউটিউব দুই পক্ষের জন্য সবসময় লাভজনক হয়েছে। ইয়ো ইয়ো মা
ইয়ো মা একমাত্র আর্টিস্ট যাকে স্টিভ ব্যক্তি এবং শিল্পী দুই হিসেবেই খুব সম্মান করত। ওর মতে শিল্পী ও ব্যক্তি দুই ক্ষেত্রেই ইয়ো মা প্রথম সারির। দুজনের প্রথম দেখা স্পেনে 1981 সালে। স্টিভ গিয়েছিল স্পেন ডিজাইন ফেস্টিভ্যালে আর ইয়ো মা স্পেন মিউজিক ফেস্টিভ্যালে। প্রথম দেখাতেই স্টিভের মনে হয়েছিল ইয়ো মার মনটাও তার চেলোর সুরের মতো খাঁটি। এভাবেই দুজনের বন্ধুত্ব শুরু। স্টিভ নিজের বিয়ের সময় ইয়োমাকে বাজানোর জন্য ডাকতে চেয়েছিল, কিন্তু ইয়োমা তখন একটা বিশেষ ট্যুরে দেশের বাইরে গিয়েছিল। বিয়ের কয়েক বছর পর ইয়োমা স্টিভের বাসায় আসলো। তার 1733 চেলোটা বের করে বাজাতে শুরু করলো। তারপর বলল, তোমার বিয়েতে থাকলে এটাই বাজাতাম আমি। আর মুগ্ধ স্টিভ বলল, তোমার বাজানো সুরে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি। শুধু একা একজন মানুষের পক্ষে এই সুর বাজানো সম্ভব না। এরপর ইয়োমা যখন স্টিভের বাড়িতে আসলো, তখন স্টিভের ক্যান্সার ধরা পড়েছে। স্টিভ ইয়োমার ওয়াদা নিল, স্টিভের ফিউনারেলে ইয়োমা চেলো বাজাবে। ভেজা চোখে কথা দিল ইয়োমা। শেষ হলো আজকের পর্ব। শ্রোতা বন্ধুগণ, আপনাদের যদি পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বন্ধুদেরকে শেয়ার করতে। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের অডিও বুকস বাই বুকবাইং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আসসালামু আলাইকুম। অধ্যায় 33, পিক্সারের বন্ধু আর শত্রু। এ বাগস লাইফ। পিক্সার স্টিভের কাছে অনেকটা জান্নাতের মতো। অ্যাপেলে ও মাথা গরম করে আসতো, পিক্সারে এসে ঠান্ডা করত। অ্যাপেলের সবাই ব্যবসায়ী মানুষ আর পিক্সারের সবাই শিল্পী, তাই পিক্সারে যে শান্তিময় পরিবেশ বিরাজ করবে এতে আর অবাক হওয়ার কি আছে। অ্যাপেলের মতো পিক্সারে স্টিভ সবকিছু নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করত না। সৃজনশীল দিকগুলো অন্যরা, বিশেষ করে জন লেসেটার দেখত। অ্যাপেলের জনি আইভ যেমন স্টিভের বাইরের চেহারার আড়ালে থাকা ভালো মানুষটাকে বের করে আনতে পেরেছিল, পিক্সারে সেই কাজটা করতে পেরেছিল ল্যাসেটার। এজন্যই হয়তো জনি আইভ আর জন ল্যাসেটার দুজনেই স্টিভের খুব ভালো বন্ধু ছিল। পিক্সারে স্টিভের মূল কাজ ছিল ব্যবসার দিকটা দেখা, নতুন চুক্তি তৈরি করা। টয় স্টোরি রিলিজ হওয়ার পর জেফ্রি ক্যাজেনবার্গ অবশ্য ডিজনি ছেড়ে ড্রিম ওয়ার্কসে চলে এসেছে। কিন্তু স্টিভের ধারণা, ডিজনিতে থাকার সময় যখন ক্যাজেনবার্গ পিক্সারের সাথে কাজ করছিল, তখন ল্যাসেটারের কাছ থেকে এ বাগস লাইফের আইডিয়া নিয়ে ড্রিম ওয়ার্কসে গিয়ে অ্যান্ডস মুভিটা তৈরি করেছে। এই সম্পর্কে স্টিভ বলেছে, অ্যানিমেশন মুভির 60 বছরের ইতিহাসে কেউ কখনো পোকামাকড় নিয়ে সিনেমা বানানোর কথা ভাবেনি। আইডিয়াটা প্রথম আসে জনের মাথায়। টয় স্টোরির কাজ চলার সময়ই জন এই আইডিয়া নিয়ে কথা বলেছিল আমার সাথে, আর কেজেনবার্গ সেটা চুরি করে ড্রিম ওয়ার্কসে গিয়ে সিনেমা বানিয়েছে। বলেছে আইডিয়াটা নাকি ওর, ডাহা মিথ্যাবাদী একটা, কিন্তু আসল গল্পটা একটু অন্যরকম আর একটু ইন্টারেস্টিং। ডিজনি ছেড়ে আসার পরও কেজেনবার্গ কিছু কিছু লোকের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে এসেছে। এই কিছু লোকের একজন হলো ল্যাসেটার। একদিন এক আড্ডায় কেজেনবার্গ ল্যাসেটারকে জিজ্ঞাসা করলো, তারপর কি খবর, এরপর কি সিনেমা নিয়ে কাজ করার কথা ভাবছো? ল্যাসেটার তখন সরল মনে এ বাগস লাইফের গল্প শোনায়। ল্যাসেটার বলেছে, আমি পিঁপড়া নিয়ে একটা সিনেমা তৈরির কথা বলেছিলাম কেজেনবার্গকে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবে একটা পিঁপড়া আর তার দৃষ্টিতে দেখানো হবে পুরো মুভিটা। 1996 এর প্রথম দিকে ল্যাসেটারের কানে আসলো কেজেনবার্গ পিঁপড়া নিয়ে একটা সিনেমা বানাচ্ছে। ল্যাসেটার কেজেনবার্গকে ফোন দিয়ে ঘটনা সত্য কিনা জিজ্ঞাসা করলো। একটু থতমত খেয়ে ল্যাসেটারকে কেজেনবার্গ জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে? উত্তর না দিয়ে ল্যাসেটার বলল, ঘটনা সত্যি কিনা সেটা বলো। কেজেনবার্গ স্বীকার করলো। ল্যাসেটার রাগে নিজের চিরায়ত স্বভাব ভুলে উঁচু গলায় কথা বলতে শুরু করলো। কাজটা তুমি করলে কিভাবে? কেজেনবার্গ বলার চেষ্টা করলো, এরকম একটা সিনেমা বানানোর চিন্তাভাবনা অনেক আগে থেকেই ছিল ওর। নিঃসন্দেহে মিথ্যা কথা। 1988 সালে ড্রিম ওয়ার্কসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা প্রিন্স অফ ইজিপ্ট মুক্তি দেওয়ার দিন ঠিক করা হলো। যে সপ্তাহে ড্রিম ওয়ার্কস প্রিন্স অফ ইজিপ্ট মুক্তি দেওয়ার ঘোষণা দিল, সেই একই সপ্তাহে পিক্সারও এ বাগস লাইফ মুক্তির দিন ঘোষণা করলো। কেজেনবার্গের মাথায় বাজ। সে তাড়াহুড়ো করে ফোন করলো ল্যাসেটারকে। ফোন দিয়ে এ বাগস লাইফের মুক্তির দিন পিছিয়ে দিতে অনুরোধ করলো। ল্যাসেটার তার স্বভাব বিরুদ্ধ রাগী গলায় বলল, দূরে গিয়ে মরো হারামজাদা। এরপর টানা 13 বছর কেজেনবার্গের সাথে কথা বলেনি ল্যাসেটার। ল্যাসেটারের কাছে সব কথা শুনে স্টিভ ফোন দিল কেজেনবার্গকে। ফোন দিয়ে ভালো রকম ঝাড়ি দিল। কেজেনবার্গ অফার দিল, স্টিভ যদি এ বাগস লাইফের মুক্তি পিছিয়ে দেয় তাহলে সে অ্যান্ডসের প্রোডাকশন পিছিয়ে দেবে। স্টিভ বলল, সিনেমাটা খালি পিক্সারের একার নয়, ডিজনিও সিনেমার সাথে আছে, তাই সিনেমার মুক্তি পেছানোর ব্যাপারে স্টিভের কিছু করার নেই।
ক্যাজেনবার্গ বলল, অবশ্যই কিছু করতে পারবে তুমি। তুমি চাইলে পর্বতও তলিয়ে দিতে পারো, আমি জানি। ক্যাজেনবার্গ স্টিভকে বুদ্ধি দিল, ডিজনিকে কিছু না জানিয়েই তুমি এ বাগস লাইফের কাজ একটু ঢিলা দাও, তাহলেই তো কাজ হয়ে যায়। উত্তরে স্টিভ বলল, এই কথা আর একবার ভুল করেও বলো না। কেউ পিছু হটল না। পত্রিকায় এসব নিয়ে লেখালেখি হতে লাগলো। ডিজনি স্টিভকে চুপচাপ থাকতে বলল, কারণ ঝগড়াঝাটির কারণে ড্রিম ওয়ার্কস ফ্রি পাবলিসিটি পেয়ে যাচ্ছে। কিন্তু স্টিভ সহজে ছেড়ে কথা বলতে পারে না। ও ডিজনির লোকজনকে বোঝালো, খারাপ লোকজনদের বিজয়ী হওয়ার ঘটনা খুবই কম। 1998 সালের অক্টোবরে অ্যান্টস মুক্তি পেল। সিনেমা ভালোই। দেশের ভেতর সিনেমার আয় ছিল 91 মিলিয়ন আর পৃথিবীব্যাপী $172 মিলিয়ন। এদিকে এ বাগস লাইফ মুক্তি পেল এর 6 সপ্তাহ পর। অ্যান্টসের তুলনায় অনেক ভালো বলে মন্তব্য পেল বিভিন্ন ম্যাগাজিনের কাছ থেকে। আর স্থানীয়ভাবে সিনেমার আয় ছিল অ্যান্টসের পৃথিবীব্যাপী আয়ের প্রায় সমান। দেশের মধ্যেই মুভিটা আয় করেছিল $163 মিলিয়ন আর পৃথিবীব্যাপী অঙ্কটা দাঁড়ালো $363 মিলিয়ন। ড্রিম ওয়ার্কসের প্রিন্স অফ ইজিপ্টের চেয়েও বেশি। এরপর ক্যাজেনবার্গ স্টিভের কাছে এসেছিল ঝগড়া বিবাদ মিটমাট করতে। স্টিভও আর কিছু বলল না, কিন্তু ক্যাজেনবার্গকে কখনো ক্ষমা করেনি ও। স্টিভ বলেছে, দুনিয়ার মানুষ বলতে শুরু করলো, হলিউডে সবাই হঠাৎ পোকামাকড় নিয়ে সিনেমা বানানো শুরু করলো কেন? কেউ জানলো না এরকম সিনেমা বানানোর আইডিয়াটা প্রথম কার মাথায় এসেছে। ক্যাজেনবার্গ যে অপরাধ করেছে এর জন্য ক্ষমা পাওয়া সম্ভব না। এদিকে ক্যাজেনবার্গ কিন্তু সবসময় সম্মান করত স্টিভকে। তার মতে স্টিভ পৃথিবীর সত্যিকার জিনিয়াসদের মধ্যে একজন। নিজেদের শীতল সম্পর্কের মধ্যেও স্টিভকে ভালোবাসত সে। স্টিভের ব্যক্তিগত সিনেমা টয় স্টোরি 2 মুক্তি পায় 1999 নভেম্বরে। এটাও ব্যবসা সফল। পিকজারে মুভি থেকে আয় হয় $485 মিলিয়ন। সাথে সাথে প্রমাণ করে পিকজারের মুভি মানেই হিট মুভি। মানে সুন্দর একটা হেডকোয়ার্টার বানানোর সময় হয়েছে। পিকজারের সবাই মিলে অ্যামেরিভিলে একটা জায়গা খুঁজে বের করলো। এই 16 একর জায়গার উপরেই তৈরি হলো পিকজারের নতুন আকর্ষণীয় হেডকোয়ার্টার। স্টিভ বিল্ডিং ডিজাইন করার দায়িত্ব দিল বহিলনকে। এই ভদ্রলোকই অ্যাপেল স্টোরগুলোর বেশিরভাগের ডিজাইনার। স্টিভ পিকজারের নতুন বিল্ডিং নিয়ে খুব এক্সাইটেড ছিল। কাঁচামাল থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত সবকিছু নিয়েই মাতামাতি স্টিভের। প্রতিটা দিকেই তীক্ষ্ণ দৃষ্টি। পিকজারের প্রেসিডেন্ট অ্যান্ড ক্যাটমাল বলেছে, স্টিভ বিশ্বাস করত একটা ভালো বিল্ডিং একটা ভালো সংস্কৃতি তৈরি করে, আর এজন্যই বিল্ডিংটা একদম সঠিকভাবে তৈরি করতে চাচ্ছিল ও। বিল্ডিং তৈরির সময় স্টিভ এমনভাবে কাজ করেছে যেন কজন ডিরেক্টর তার সিনেমার প্রতিটা দৃশ্য একেবারে সঠিকভাবে তৈরি করেছে। লেসেটার অনেকটা এইভাবেই বলেছে। তার ভাষায় এটা ছিল স্টিভের ব্যক্তিগত সিনেমা। লেসেটার আসলে চেয়েছিল ট্র্যাডিশনাল হলিউড স্টুডিওগুলোর মতো একটা স্টুডিও, যেখানে আলাদা আলাদা প্রজেক্টরের জন্য আলাদা আলাদা বিল্ডিং থাকবে, আলাদা আলাদা টিমের জন্য আলাদা আলাদা বাংলো থাকবে। কিন্তু স্টিভের কাছে এই বিচ্ছিন্ন থাকার ব্যাপারটা ভালো লাগতো না। সে সবাইকে একসাথে দেখতে চাইতো। মাঝে একটা ওট্রিয়াম রেখে শুধু একটা বিল্ডিং বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এই ডিজিটাল দুনিয়ায় সবাই ঘরকুনো হয়ে পড়েছে। ঘরে বসেই সবার সাথে যোগাযোগ করা যায়। কষ্ট করে দেখা করার দরকার কি? কিন্তু স্টিভ সবসময়ই ফেস টু ফেস মিটিংয়ে বিশ্বাসী। ওর ভাষায় অনেকে মনে করে ইমেইল, আইচ্যাট এসব দিয়েও আলোচনা করা যায়। কিন্তু আমার মনে হয় দূরে বসে গঠনমূলক আলোচনা সম্ভব নয়। আলোচনা তখনই গঠনমূলক যখন মুখোমুখি বসে আলোচনাটা হয়। একসাথে বসে কেন কি করা হচ্ছে আলোচনা করা হবে। ভালো লাগলে ওয়াও, না লাগলে মুখের ওপর বলতে হবে। এসব ছাড়া আলোচনা গঠনমূলক হওয়া কঠিন। বিল্ডিং এমনভাবে তৈরি হলো যেন সবার সাথে সবার দেখা হয়, সবাই এক জায়গায় দাঁড়িয়ে আলোচনা করতে পারে। সেন্ট্রাল অন্ট্রিয়াম থেকে সব দিকে রাস্তা ভাগ হয়ে গেছে। যার যেখানেই যেতে হোক অন্ট্রিয়াম পার করেই যেতে হবে। কারণ স্টিভের বিশ্বাস, আলাদা আলাদা ভাগ হয়ে থাকলে মানুষের সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। লেসেটার বলেছে, প্রথম দিন থেকেই স্টিভের আইডিয়ার সুফল পাওয়া গেল। এমন সব মানুষের সাথে দেখা হলো যাদের সাথে অনেক মাসেও দেখা হয়নি আমার। সৃজনশীলতাকে এই বিল্ডিং যতটা অনুপ্রেরণা দেয় আর কোনো বিল্ডিং ততটা দেয় না, আমি অন্তত দেখিনি। ফেব্রুয়ারি 2002। ডিজনি ফিল্মের সিইও মাইকেল এইসনার অনেকটা জোর করেই ঝগড়া লাগালো স্টিভের সাথে। এর কিছুদিন আগে পিক্সার ডিজনি চুক্তির চতুর্থ সিনেমা মুক্তি পেয়েছে। আগের সবগুলোর চেয়ে ব্যবসা সফল এটি। পৃথিবীব্যাপী $525 মিলিয়ন আয় করল এই সিনেমা। কিছুদিন পরেই পুরনো চুক্তি আবার হালনাগাদ করতে হবে। এমন সময় নিজের পার্টনারের সাথে ঝামেলায় জড়ানো অবশ্যই কাজের কথা না। স্বাভাবিকভাবেই এইসনারের ওপর যার পরনাই রেগেছিল স্টিভ।
সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকলো। রয় ডিজনিকে সবসময় পছন্দ করত স্টিভ। এই পছন্দের কারণ যতটা না রয় ডিজনি, তার চেয়েও বেশি তার আঙ্কেল ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি সবসময় স্টিভের প্রিয় মানুষ ছিল, আর ওয়াল্ট ডিজনির ছায়া স্টিভ দেখতে পেত রয় ডিজনির মাঝে। স্টিভ রয়কে জানালো ডিজনি কোম্পানির সাথে পিকচারের আর কোনো চুক্তি নাও হতে পারে। রয় কোম্পানির ডিরেক্টরদের পিকচারের সাথে সমস্যা মিটিয়ে ফেলার নির্দেশ দিল, আর এই নির্দেশের উত্তরে এইসনার একটা মেইল পাঠালো। স্টিভ আর এইসনারের ঝামেলা শুরু হওয়ার পর থেকে এই মেইল পাঠানোর ঘটনার মাঝে কয়েক মাস সময় কেটে গেছে। 2002 সালের আগস্টে পাঠানো এই মেইলে এইসনার লিখেছে, গতকাল পিকচারের নতুন মুভি ফাইন্ডিং নেমো দ্বিতীয়বারের মতো দেখলাম। খারাপ না, তবে আগেরগুলোর ধারের কাছেও না। এই মেইলের মাধ্যমে দুটো ভুল করলো এইসনার। এক, লস অ্যাঞ্জেলস টাইমসের কাছে এই মেইল ফাঁস হয়ে গেল। আর দুই, সিনেমা সম্পর্কে এইসনারের মন্তব্য ছিল ভুল, চরমভাবে ভুল। ফাইন্ডিং নেমো ততদিন পর্যন্ত পিকচারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমায় পরিণত হয়, সাথে সাথে ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল অ্যানিমেশন মুভি খেতাব অর্জন করে। স্থানীয়ভাবে ছবিটি আয় করে $340 মিলিয়ন, আর পৃথিবীব্যাপী $868 মিলিয়ন। এখানেই শেষ নয়, 2010 সাল পর্যন্ত এই মুভির ডিভিডি সবচেয়ে বেশি বিক্রিত ডিভিডিতে পরিণত হয়। 40 মিলিয়ন কপি ডিভিডি বিক্রি হয়। ডিজনির থিম পার্কগুলোতে নতুন নতুন সব রাইড যুক্ত হয়। এরপর স্টিভ এইসনারকে যে অফারটা দিল সেটা খালি এক পেশে বললেও ভুল হয় না। অবশ্য এটা এইসনারের ওপর স্টিভের রাগের বহিঃপ্রকাশ। স্টিভের অফার হলো এরপর পিকচারের যত সিনেমা তৈরি করবে তার সবগুলোর চরিত্র সহ সবকিছু সত্য থাকবে পিকচারের, আর সিনেমার ডিস্ট্রিবিউটর হিসেবে ডিজনি মোট আয়ের 7.5 ভাগ পাবে। কিন্তু তুরুপের একটা তাস তখনও এইসনারের হাতে। পিকচারের সাথে যদি নতুন চুক্তি নাও হয় তাহলে খুব একটা অসুবিধা নেই ডিজনির। অন্তত এইসনারের মতে কোনো অসুবিধা নেই, কারণ উডি থেকে নিমো পর্যন্ত যত সিনেমা পিকচার তৈরি করেছে তার সবগুলো চরিত্রের সত্ত্ব ডিজনির। ডিজনি চাইলেই সেগুলোর সিকুয়েল তৈরি করতে পারে। সত্যি কথা বলতে ডিজনি নিজেরাই টয় স্টোরি 3 তৈরির চিন্তা ভাবনা করছিল, কারণ পিকচার টয় স্টোরির আর কোনো সিকুয়েল বানাতে অসম্মতি জানিয়েছিল। 2003 নভেম্বরে এইসনারের ষড়যন্ত্রে রয় ডিজনিকে ডিজনি কোম্পানির বোর্ড থেকে বের করে দেওয়া হয়। 2004 সালের জানুয়ারিতে স্টিভ ডিজনির সাথে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল। স্টিভ বলেছিল ডিজনিতে সৃজনশীলতা বলে আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই। পিকচারের তৈরি শেষ 3টা সিনেমা আর ডিজনির তৈরি শেষ 3টা সিনেমা তুলনা করলে সহজেই ব্যাপারটা বোঝা যায়। আমরা মনে করি অ্যানিমেশনের জগতে পিকচার এখন সবচেয়ে বড় এবং বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। ডিজনির সাথে ছাড়াছাড়ি হওয়ায় ল্যাসেটার রীতিমতো আঁতকে উঠল। তার ভাষায়, আমাদের তৈরি করা চরিত্রগুলোর কি অবস্থা হবে এই নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। ওই চরিত্রগুলো আমার কাছে আমার সন্তানের মতো, আর সেগুলোর সত্ত্ব ডিজনির থাকায় তারা সেগুলোকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারবে। আমার কাছে এ যেন জেনে শুনে নিজের সন্তানকে ছেলে ধরার হাতে তুলে দেয়া। বব ইগার, ডিজনির চিফ অফ অপারেটিং অফিসার, আগে সে এবিসি নেটওয়ার্কের প্রেসিডেন্ট ছিল। 1996 সালে ডিজনি এবিসি নেটওয়ার্ক কিনে নেওয়ার পরে ডিজনি পরিবারের একজন হয়ে উঠল। পিকচারের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর পরিবার বাঁচাতে এগিয়ে আসলো ইগার। এই স্যার ডিজনিতে তার প্রথম 10 বছরে খুব ভালো কাজ করেছে। তখন ডিজনির প্রেসিডেন্ট ছিল ফ্র্যাঙ্ক ওয়েলস। ওয়েলস ডিজনির সব ব্যবস্থাপনার কাজ করত, আর এই স্যার শুধু নিজের সাজেশন দিয়ে খুব ভালোভাবে চালিয়ে নিচ্ছিল। কখনো কখনো সেই সব সাজেশনগুলো শুধু ভালোই ছিল না, অসাধারণ ছিল। কিন্তু 1994 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ওয়েলস মারা যাওয়ার পর ঝামেলা শুরু হলো। মনের মতো একটা প্রেসিডেন্ট পাচ্ছিল না এই স্টার। ক্যাজেনবার্গ প্রেসিডেন্ট হতে চেয়েছিল বলেই বের করে দেয়া হয় ওকে। 1995 সালে মাইকেল ওভিজ ডিজনির প্রেসিডেন্ট হলো, কিন্তু মনে ধরল না কারোই। সবচেয়ে বড় সমস্যা দাঁড়ালো 2004 সালে। এই স্টার জানতই না যে তার অ্যানিমেশন ডিভিশনের অবস্থা কত খারাপ। তৎকালীন সাম্প্রতিক 2 সিনেমা ট্রেজার প্ল্যানেট আর ব্রাদার বিয়ার দুটোই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শুধু সিনেমা তৈরিতে ডিজনির মান সম্মান নিয়ে টানাটানি শুরু করলো। কিন্তু হিট অ্যানিমেশন মুভি কোম্পানির প্রাণ। হিট অ্যানিমেশন মুভি থেকেই ডিজনি তাদের থিম পার্কের নতুন নতুন সব রাইডার বানায়, চ্যানেলের কার্টুন সিরিজ তৈরি করে, খেলনা, ভিডিও গেম, কম্পিউটার, স্টোরিবুক, গ্রাফিক নোভেল বানায়। ডিজনির ক্রুজ শিপগুলোতে তখনও টয় স্টোরি মিউজিক্যাল চলে। এই পর্যন্ত ডিজনি শুধু অ্যাকশন ফিগার, পুতুল বিক্রি করেছে 25 মিলিয়ন। এগুলোই ডিজনির ব্যবসা। কিন্তু ফ্লপ ফিল্ম বানালে তো আর ব্যবসা চলবে না। ইগার বলেছে,
মাইকেল আসলে বুঝতে পারেনি যে পিক্সারকে ডিজনির দরকার। এই জন্য সে পিক্সারের সাথে এরকম ব্যবহার করেছে। ছাড় দেওয়ার মনোভাব তার নেই, আর ছাড় না দিয়ে স্টিভের মতো মানুষের সাথে একটা সমঝোতা বা চুক্তিতে আসা কঠিন। ১৯০৫ সালের মার্চে একদিন বব ইগার খবর পেল সে হতে যাচ্ছে ডিজনির নতুন সিইও। সিইও হওয়ার পরের দিন সকালে উঠে ইগার ৩টা ফোন করলো। একটা তার মেয়েকে, একটা স্টিভ জবসকে, আর একটা জন লেসেটারকে। শান্তভাবে ইগার জানালো সে পিক্সারের কাজ পছন্দ করে এবং যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে চুক্তিতে আসতে চায়। স্টিভ মজা পেল। মজা পাওয়ার দুটো কারণ, এক ব্যবসায়িক, দুই স্টিভের প্রাক্তন প্রেমিকা জেনিফার ইগার আর ইগারের স্ত্রী উইলবে দুইজন রুমমেট ছিল। অফিসিয়াল দায়িত্ব নেয়ার আগেই স্টিভ আর ইগারের কথাবার্তা চলতে থাকলো। ওই সময় অ্যাপেল ভিডিও দেখা যাবে এরকম আইপড বাজারে আনার পায়তারা করছিল। আইটিউন্স স্টোরে বিক্রি করার জন্য টিভি শো দরকার ওর। এদিকে ইগারের কাছে কয়েকটা ভার্সনের আইপড আছে, তবে ভোর ৫টা থেকে গভীর রাত পর্যন্ত সেগুলো তার নিত্যসঙ্গী। সে যখন চাইলো স্টিভ টিভি শো খুঁজছে, সাথে সাথে এবিসি নেটওয়ার্কের সবচেয়ে জনপ্রিয় টিভি শো ডেসপারেট হাউসওয়াইফের লস্ট অফার করলো। টিভি শো নিয়ে কথাবার্তা হলো দুজনের। ভিডিও আইপডের উদ্বোধন হলো সেন্ট জোসের অব থিয়েটারে। সেখানে সারপ্রাইজ গেস্ট হিসেবে দাওয়াত দেওয়া হলো ইগারকে। ইগার বলেছে, আমি এর আগে অ্যাপেলের কোনো প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট দেখিনি, এত জাঁকজমকপূর্ণ হবে কল্পনাও করিনি। একে একে স্টিভ সবকিছু করলো। ফিচার দেখালো, নতুন সার্ভিস সম্পর্কে বলল, আইটিউন্স স্টোরে মিউজিক ভিডিও আর শর্ট ফিল্ম পাওয়া যাবে তা জানালো। একেবারে শেষে জানালো টিভি শোর কথা। তারপর ইগারকে স্টেজের উপর ডাকলো। স্টেজের উপর স্টিভ আর ইগার পরস্পরকে জড়িয়ে ধরতেই অনেকে বুঝতে পারলো পিক্সার ডিজনির ভাঙা সম্পর্ক আবার জোরে রাখতে পারে। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ইগার দেখলো যে গত ১০ বছরে তাদের প্রতিটা অ্যানিমেশনই মূলধন হারিয়েছে। নিজের প্রথম মিটিংয়ে বোর্ডের সামনে ব্যাপারটা তুলে ধরল সে। বোর্ডের সবাই খুব রেগে গেল, এসব আগে বলা হয়নি বলে। এই ঝামেলা থেকে বের হয়ে আসার কয়েকটা উপায় বোর্ডের সামনে তুলে ধরল ইগার। তারা তাদের অ্যানিমেশন ম্যানেজমেন্ট যেমন আছে তেমনি রেখে নিজেদের সর্বনাশ ডেকে আনতে পারে, অথবা এই টিমের সবাইকে বাদ দিয়ে নতুন টিম আনা যেতে পারে। কিন্তু ইগার জানে না কাকে আনা যায়, অথবা পিক্সারকে কিনে ফেলা যেতে পারে, যদিও সে জানে না সেটা কেনা সম্ভব কিনা। বোর্ড তাকে পিক্সারের সাথে চুক্তি করার ব্যবস্থা করতে বলল। স্টিভের সাথে প্রথম সাক্ষাতে ইগার ডিজনির দুরবস্থার কথা বলল। এরকম সরল স্বীকারোক্তি ভালো লাগলো স্টিভের। অনেকক্ষণ দেখা সাক্ষাৎ হাঁটাহাঁটি হলো। আগেই বলা হয়েছে, হাঁটতে হাঁটতে কথা বলা স্টিভের পছন্দের স্টাইল। অনেকবার অনেক জায়গায় হাঁটলো স্টিভ আর ইগার। অ্যাপেলের আঙিনায় হাঁটলো, এখানে হাঁটলো, ওখানে হাঁটলো। প্রথমে প্ল্যান তৈরি হলো, পিক্সার এতদিন যত সিনেমা বানিয়েছে ডিজনির সাথে তার সবগুলোর ক্যারেক্টারের সত্ত্ব ফিরে পাবে। পিক্সার আর নতুন যত সিনেমা হবে তার লাভ সমান ভাগে ভাগ হবে। কিন্তু এই চুক্তি হলে একসময় পিক্সার অনেক বড় কোম্পানি হয়ে ডিজনির সাথে প্রতিযোগিতা শুরু করতে পারে। চিন্তিত হয়ে পড়ল ইগার। অন্য চুক্তির ব্যাপারে ভাবতে লাগলো ও। পুরো পিক্সারই কিনে নিতে চাইলো। স্টিভের সবার আগে লেসেটার আর ক্যাপম্যানের সাথে কথা হওয়া দরকার। ডিনারে দুজনকে ডাকলো স্টিভ। লেসেটার বলেছে, সব শোনার পর আমরা তো অবাক। এদিকে ইগার তার কাজ চালিয়ে গেল। আলাদা আলাদা ডিনার করলো লেসেটার আর ক্যাপম্যানের সাথে। একাই পিক্সারের হেডকোয়ার্টারে গেল। ঘরের ওয়ালে সেগুলোর কাজ দেখলো। পরের কয়েক বছরের মধ্যে নতুন সিনেমা যেগুলো আসবে, কার্স, ওয়াল ই, সেগুলোর কাজ দেখলো। ফিরে গিয়ে ডিজনির চিফ ফাইন্যান্সিয়াল অফিসারকে বলল, হাই খোদা, ওদের কাছে যা দেখে আসলাম সেটাই অ্যানিমেশনের ভবিষ্যৎ। আমাদের একটা চুক্তি করতেই হবে। চুক্তি হলো, ডিজনি $7.8 বিলিয়ন স্টকে দিয়ে পিক্সার কিনে নেবে। ডিজনির আন্ডারে পিক্সার স্বতন্ত্রভাবেই কাজ করতে পারবে, ঠিক যেভাবে আগে কাজ করত। আগের মতো লেস্টার আর ক্যাপমাল পিক্সারের দায়িত্ব নিয়ে থাকবে, হেডকোয়ার্টারও থাকবে আগের জায়গাতেই। ইমেল অ্যাড্রেসও বদলানোর কোনো দরকার নেই। মোট কথা, পিক্সার যেমন ছিল তেমনই থাকবে, শুধু ডিজনির আন্ডারে কাজ করবে। এই চুক্তি হলে স্টিভ ডিজনির সবচেয়ে বড় শেয়ার হোল্ডারে পরিণত হবে। কোম্পানির 7 ভাগ শেয়ারের মালিক হবে স্টিভ। স্টিভের পর দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার যথাক্রমে মাইকেল এইসনার ও রয় ডিজনি। কোম্পানিতে এইসনারের শেয়ার 1.7% আর রন ওয়েনের 1%। এরপর স্টিভ আবার বসলো লেস্টার আর ক্যাপম্যানের সাথে। স্টিভ ওদের বলল, তোমরা যদি বিন্দুমাত্র সংশয় না থাকে তাহলে এখনই বলো, আমি ওদের বলে দেব চুক্তি বাতিল। চুক্তি হবে যদি তোমরা চাও, নইলে না। তোর লেসেটার বলল, আমার অসুবিধা নেই, চলো দেখি কি হয়। ক্যাটমালও একই মত হলো। তিনজন পরস্পরকে জড়িয়ে ধরল। স্টিভের চোখ ভিজে গেল।
স্টিভের চোখও ভিজে গেল। কিছুদিন পর পিক্সারের হেডকোয়ার্টারে সবাইকে ডেকে স্টিভ ঘোষণা করলো ডিজনি পিক্সার কিনে নিচ্ছে। কেউ কেউ কেঁদে ফেললো। স্টিভ খুব একটা শক্ত থাকতে পারলো না। তারপর চুক্তি সম্পর্কে বলা হলো সবাইকে। ক্যাটমাল হবে ডিজনি অ্যানিমেশনের প্রধান আর ল্যাসেটার চিফ ক্রিয়েটিভ অফিসার। ইগার একপাশে দাঁড়িয়ে ছিল। স্টিভ ডাকার পরে স্টেজে উঠে পিক্সারের অন্যরকম সংস্কৃতির প্রশংসা করলো। এরকম সংস্কৃতি ডিজনির কতটা দরকার ব্যাখ্যা করলো। স্টিভ বলেছে, আমাদের লক্ষ্য যেমন ছিল ভালো প্রোডাক্ট তৈরি করা, ঠিক ততটাই অসাধারণ কোম্পানি তৈরি, ঠিক ওয়ার্ল্ড ডিজনির মতো। আমরা এমনভাবে চুক্তিটা করেছি যে এতে ডিজনি যেমন বাঁচবে, পিক্সারও ভালো একটা কোম্পানি হিসেবেই থেকে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় ৩৪, একবিংশ শতাব্দীর ম্যাক, অ্যাপেলকে ভেঙে ফেলা, ঝিনুক, আইস কিউব আর সূর্যমুখী। ১৯৯৮-এ আইম্যাকের পর থেকে মজার মজার অসাধারণ সব ডিজাইনের কম্পিউটার অ্যাপেলের একটা বৈশিষ্ট্য হয়ে উঠল। একটা কনজিউমার ল্যাপটপ ছিল, দেখতে অনেকটা মান্দারিন ঝিনুকের মতো। একটা প্রফেশনাল ডেস্কটপ ছিল, যেটার দিকে তাকালে আইস কিউবের কথা মনে পড়ে যেত। ডিজাইন আর মানে কম্পিউটারগুলো বেশ ভালোই উন্নত ছিল, কিন্তু বাজারেও তো টিকে থাকতে হবে। দ্য পাওয়ার ম্যাক Z4 কিউব রিলিজ করা হয় ২০০০ সালে। দেখতে এত সুন্দর ছিল যে নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্টে একটা রেখে দেয়া হয়েছে প্রদর্শনের জন্য। স্টিভের নান্দনিক রুচির একটা উদাহরণ এই কম্পিউটার। কোনো সিডি ট্রে নেই, শুধু একটা স্লট। একেবারে প্রথম ম্যাকিনটসের মতো ফ্যান ছাড়া ৮ ইঞ্চির একটা পারফেক্ট কিউব হলো এই পাওয়ার ম্যাক Z4 কিউব। এই কম্পিউটার নিয়ে নিউজউইকে স্টিভ বলেছিল, যখন কম্পিউটারের বাইরেই তুমি উন্নত চিন্তাভাবনার ছাপ পাবে, স্বাভাবিকভাবেই তোমার মনে হবে তাহলে ভেতরটাও নিশ্চয়ই অনেক চিন্তাভাবনা করেই তৈরি। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কম্পিউটার বাজারে খুব একটা ভালো করতে পারেনি। খুব বেশি মানুষ তাদের ডেস্কে উন্নত মানের আর্ট দেখার চেয়ে টাকা বাঁচানোর কথাই ভাববে। আর যেখানে এর অর্ধেক দামে সাধারণ মানের চলনসই ডেস্কটপ পাওয়া যায়, সেখানে মানুষ কেন দ্বিগুণ দাম দিয়ে দরকারের চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন কম্পিউটার কিনবে? যাদের উচ্চমানের কম্পিউটার দরকার তাদের সংখ্যা অবশ্যই খুব বেশি নয়। এই শিক্ষা একবার স্টিভ নেক্সট কম্পিউটারে পেয়েছে, আর একবার পেল এইটাতে। প্রথমে স্টিভ ভেবেছিল প্রতি ৩ মাসে অন্তত ২ লাখ Z4 কিউব বিক্রি হবে, কিন্তু প্রথম ৩ মাসে হলো অর্ধেক, আর তার পরের ৩ মাসে ৩০,০০০-এরও কম। কিন্তু এসবের কোনো কিছুই স্টিভকে অন্যরকম নতুন কিছু নিয়ে আসার চেষ্টাকে থামাতে পারল না। যখন ফ্ল্যাট স্ক্রিন কমার্শিয়ালভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠল, স্টিভ বুঝল আইম্যাক সরিয়ে দেয়ার সেটাই সঠিক সময়। এই নতুন কম্পিউটারের জন্য জনি আইভ যে ডিজাইনটা এনে দেখালো স্টিভকে, সেটা অনেকটা প্রচলিত কম্পিউটারগুলোর মতোই। কম্পিউটারের নাড়িভুড়ি ফ্ল্যাট স্ক্রিনের পেছনে বসানো। স্টিভের পছন্দ হলো না। বলল, সবকিছু যদি স্ক্রিনের পেছনেই বসিয়ে দিতে হয়, তাহলে স্ক্রিনটা ফ্ল্যাট হওয়ার দরকার কি ছিল? সেদিন ডিজাইন নিয়ে কথা বলার জন্য জনিকে বাড়িতে ডাকলো স্টিভ। লরেন বাগানে অনেকগুলো সূর্যমুখীর গাছ লাগিয়েছিল। ডিজাইন নিয়ে কথা বলতে বলতে জনি হঠাৎ বলে উঠল, আচ্ছা, কম্পিউটারটা যদি সূর্যমুখীর মতো হয় তাহলে কেমন হয়? মানে কম্পিউটার স্ক্রিন ঠিক সূর্যমুখীর পাপড়ির মতো খুলে যাবে। উত্তেজিত জনি বলতে বলতেই আঁকতে শুরু করেছে। জনির নতুন ডিজাইনটা যা দাঁড়ালো, কম্পিউটারের স্ক্রিন উপর থেকে উঠানো নামানো যাবে। সূর্যমুখী ফুলের চেয়ে এর বেশি মিল পাওয়া গেল লুক্সো ল্যাম্পের সাথে। লুক্সো হলো পিক্সারের তৈরি প্রথম অ্যানিমেশন মুভির কেন্দ্রীয় চরিত্র। অ্যাপেলের কোনো কোনো ডিজাইন দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্যান্য কম্পিউটার কোম্পানি দাম কমিয়ে বাজারে এগিয়ে থাকার পেছনে এমনভাবে লেগেছিল যে ডিজাইন আর মান বলেও যে দুটো জিনিস আছে তা তারা ভুলতেই বসেছিল। অগত্যা অ্যাপল একাই সেই দায়িত্ব বহন করে চলতে থাকলো। ইন্টেল ইনসাইট। অ্যাপেলের বিশেষত্ব অবশ্যই এর ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ নয়, ভেতরের অন্যান্য যন্ত্রাংশেও আছে। ১৯৯৪ সাল থেকে অ্যাপল পাওয়ার পিসি নামে একটা মাইক্রোপ্রসেসর ব্যবহার করত, যা ইন্টেলের যে কোনো চিপের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ছিল। আইবিএম আর মটোরোলা একসাথে হয়ে ওই মাইক্রোপ্রসেসর তৈরি করত। কয়েক বছর পর মটোরোলা ভালো মাইক্রোপ্রসেসর তৈরির রেসে পিছিয়ে পড়ল, আর এই নিয়ে মটোরোলার সিইও ক্রিস গ্যালভিনের সাথে বেশ ভালোই কথা কাটাকাটি হলো স্টিভের। ততদিনে ইন্টেল ভালো মাইক্রোপ্রসেসর তৈরি করতে শুরু করেছে। স্টিভ ইন্টেলের মাইক্রোপ্রসেসর ব্যবহার করার কথা ভাবল, কিন্তু কাজটা সহজ নয়।
অনেক চিন্তাভাবনার পর অ্যাপল বোর্ড ইন্টেলের সাথে কাজ করার সিদ্ধান্ত নিল। ইন্টেলের সিইওর সাথে এই ব্যাপারে কথাবার্তা শুরু হলো। ইন্টেল অন্যান্য কোম্পানির সাথে ব্যবসা করত, কিন্তু স্টিভ তাদের চেয়ে ভালো দামের চিপ চাচ্ছিল। অনেক আলাপ আলোচনার পর সব ঠিকঠাক হলো। ইন্টেলের একটা টিম অ্যাপলের সাথে কাজ করে 6 মাসের মধ্যেই কাজ শেষ করে ফেললো। ইন্টেলের সাথে যাত্রা শুরু হলো অ্যাপলের। অপশন: টাকা পয়সার প্রতি বরাবরই স্টিভ বেশ উদাসীন ছিল। আবার উদাসীন না বলে জটিল বললেও ভুল হয় না। 1997 অ্যাপলের ফেরার পর পুরো 1 বছর কাজ করে $1 পারিশ্রমিক দিয়ে ধাঁধায় ফেলে দিয়েছিল সবাইকে। আবার সিইও হওয়ার সময় বোর্ডের অফার করা স্টক অপশনের চেয়ে বেশি অপশন দাবি করে সবাইকে আরেকবার দ্বিধায় ফেলে দিয়েছিল। আবার সবকিছু মিটে যাওয়ার পর সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল শেয়ার নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না ওর। কিন্তু তারপরেও 2001-এর জুনে ফরচুন ম্যাগাজিন স্টিভকে সবচেয়ে লোভী সিইও হিসেবে দেখিয়ে ফিচার বানালো। স্টোরিতে দেখানো হলো অ্যাপেলে কাজ করার বিনিময়ে স্টিভ $872 মিলিয়ন নিয়েছে। কিন্তু বাস্তবে বিগত 4 বছর অ্যাপেলে কাজ করে পকেটে কিছুই তুলতে পারেনি ও। অ্যাপেলের শেয়ারের দাম কমে গিয়ে স্টিভ শেয়ার থেকে তেমন একটা লাভ করতে পারেনি। পুরো স্টোরিটাকে স্টিভ নিজের ইমেজের বিরুদ্ধে অশালীন চক্রান্ত হিসেবে দেখে ম্যাগাজিনকে চিঠি লিখল। সাথে এই অফারটাও দিল, ওর ভাগে শেয়ারের দাম যদি সত্যি 872 মিলিয়ন হয়, তাহলে ফরচুন ম্যাগাজিন চাইলে অর্ধেক দামে সেগুলো কিনে নিতে পারে। এবার ফরচুন চুপ করলো। এই সময় স্টিভ চাচ্ছিল অ্যাপেল ওকে আরেকবার আরো কিছু স্টক অপশন দিক। ওর ভাষায় যেটা, ওর কাজে খুশি হয়ে অ্যাপেলের দেয়া উচিত। কিছু স্বীকৃতি হয়তো ওকে আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। তবে নতুন করে শেয়ার দেওয়ার আগে আগে দেয়া শেয়ারগুলো ফেরত নিতে বলল স্টিভ। ফাইনালি ডিসেম্বর 2001-এ যখন বোর্ড আগের শেয়ার বাতিল করে নতুন শেয়ার দিল, তখন আরেকবার বিভিন্ন ম্যাগাজিন গালগল্প বানাতে শুরু করলো। কিন্তু আসল ব্যাপারটা হলো অ্যাপেলে আসার পর থেকে 2006 সাল পর্যন্ত সব মিলে স্টিভের আয় হয়েছিল 75 মিলিয়ন, মানে প্রতি বছর গড়ে 8.3 মিলিয়ন। পত্রিকায় লেখালেখি শুরু হওয়ার পর বিভিন্ন ইনভেস্টিগেশনও করা হলো, কিন্তু খুব একটা সমস্যা পাওয়া গেল না, শুধু ব্যাকডেটে শেয়ার দেওয়ার অনিয়মটা ছাড়া। কিন্তু এজন্য কোনো রকম ঝুঁকি পোহাতে হলো না অ্যাপেলকে। তবে স্টিভ চাইলে যে বড় একটা অঙ্কের টাকা অ্যাপেলের কাছ থেকে নিতে পারতো না, সেরকম কিন্তু নয়। বিশেষ করে সব বোর্ড মেম্বারদের যখন ও নিজেই বেছে নিয়েছে, তখন খুব একটা বাধা আসার কথা নয়। কিন্তু ও হয়তো নিজেকে এমন একজন উদ্যোক্তা হিসেবে দেখাতে চেয়েছে যে কোনো রকম কোনো চাহিদা ছাড়াই বছরের পর বছর ধরে কাজ করে যেতে পারে।